আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তালি। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এই নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে প্রচুর অপতথ্য প্রচার হচ্ছে, এগুলোকে প্রতিহত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার করা হবে। বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 60,000-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এইটা আরও ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি তদন্ত কমিটি নিয়োগ করা হয়েছে। আমি তাকে অনুরোধ করেছি এটা সর্বসাধারণের জন্য প্রকাশ করতে, যে কারা কারা এই তদন্ত কমিটিতে আছেন, এবং তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল বিকালের মধ্যে, তার মানে একটা তদন্ত প্রতিবেদন আমরা পাব। আমরা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। এটা এই কারণে, সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না, কিন্তু আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থাটা বিধান করাটা এখানকার হোস্ট হিসেবে ফরেন সার্ভিস একাডেমির এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে কোনো অবস্থাতেই কোনো রকম দায়িত্বের ব্যত্যয় না ঘটে। আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা আশা করছি যে ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে যেভাবে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেভাবে কাজ করা হবে। এবার আমি আসি যে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হিসেবে দুটো বিষয়কে নির্ধারণ করা হয়েছিল। এর একটি হচ্ছে 4টি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনে নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব। যে 4টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করার কথা বা আজকের আলোচ্য সূচিতে ছিল, সেগুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, আমরা প্রচলিত অর্থে যেটাকে পাবলিক সার্ভিস কমিশন বলি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। জাতীয় পার্টি সহ জোটভুক্ত 14 দলের নিবন্ধন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন দিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আবেদন জমা দেয় গণ অধিকার পরিষদের 7 সদস্যের প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সহযোগী হিসেবে 14 দলের নিবন্ধন বাতিল করা প্রয়োজন। একই সঙ্গে 2024-এর ডামি নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা যেন নির্বাচন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানিয়েছেন তারা। নির্বাচন কমিশন সচিবের কাছে গণ অধিকার পরিষদ দলের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, তার অ্যাসোসিয়েটস এবং জাতীয় পার্টি 14 দল সহ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সোচ্চার থাকতে হবে। অন্যথায় যে কোনোভাবেই আওয়ামী লীগ সুযোগ পাক না কেন, ওই আপার ভোট কিন্তু জাপায় গিয়ে পড়বে এবং আজ হোক কাল হোক আওয়ামী লীগ কিন্তু ভিন্ন নামে ফিরবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে এ নিয়ে কমিশনের আলোচনায় সমাধান চায় জামায়াত আর বিএনপির বয়কট অপ্রত্যাশিত বলছে এনসিপি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম দিনের আলোচনায় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনার কথা জানায় কমিশন। কতগুলো মৌলিক বিষয়ে
যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের আলোচনার অগ্রগতি হলেও নিষ্পত্তি হয়নি। সে কারণেই পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আলোচনার শুরুতেই পূর্ব ঘোষণা অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ইস্যুতে আপত্তি জানিয়ে তা বয়কট করে বিএনপি। নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এদিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বেজে ওঠায় বৈঠকের ব্যত্যয় ঘটে। রাজনৈতিক দলের নেতারা সোমবারের আলোচনাকে প্রাণবন্ত বলে দাবি করেন, দলীয় স্বার্থকে বাদ দিয়ে রাষ্ট্র স্বার্থকে প্রাধান্য দিতে চান। সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়, কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই না। আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি একটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ঠেকাতে সব রাজনৈতিক দল একমত হলেও তার প্রক্রিয়া নিয়ে রয়েছে অনেকের দ্বিমত। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন। শফিকুল আলম বলেন, আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত দেশে তেমন কোনো পরিবর্তন করতে পারেনি সরকার। গণতন্ত্রে উত্তরণে বাধা সৃষ্টি করে কোনো লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। অন্যদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা সত্ত্বেও সংস্কারে সহযোগিতা না করার অপবাদ দিচ্ছে সরকার, যা দুঃখজনক। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্র সরকারের মুখ্য উদ্দেশ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। রুদ্র রফিক, RTV, ঢাকা।
ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা করছে জামায়াতে ইসলামী। দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে দুপক্ষ ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। সৎ নেতৃত্ব এবং একটি সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে জেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। পরে দেশ করতে জুলাই পদযাত্রা করে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় অংশ নেন নাহিদ। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই থেকে যেত। যদি কোটা সংস্কার আন্দোলনকে জুলাই অভ্যুত্থানের দিকে না নিয়ে যাওয়া হতো, তাহলে শেখ হাসিনার অধীনে আরও 4 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ, যেটি প্রথম থেকে আলোচনায় ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল। কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। যত প্রভাবশালী হোক না কেন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না, তাদেরকেও ধরার চেষ্টা চলছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা বৈঠক নিয়ে শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুলশানে চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। চাঁদাবাজির অভিযোগ ওঠা কোনো রাজনৈতিক দলের সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নিতে দুদকের বাধা নেই বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সমন্বয়ক রিয়াদ সহ 5 জন। এরপর দেশব্যাপী সমালোচনার ঝড়। চাঁদাবাজ রিয়াদ মূলত নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের সন্তান। 5 আগস্টের পর রিয়াদের গ্রামের বাড়িতে উঠেছে দালান, দামি বাইকেরও মালিক হন তিনি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক জানান, রাজনৈতিক সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন, সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। সেই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ টাকার উৎসের সন্ধান না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে 3টি ব্যাংক হিসাবে 12 কোটি 48 লক্ষ টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ
অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সরকারি জমি দখল করে 37.5 কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধভাবে লাভবান হয়ে পল্লবীস্থ ঝিলপাড় এলাকার 7 একর সরকারি জমি দীর্ঘ 16 বছর যাবৎ অবৈধভাবে বুক দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায়পূর্বক 37 কোটি 44 লক্ষ টাকা আত্মসাৎ, এই কারণে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদের 5ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের নামে প্রায় 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর রিপোর্ট 4 বার পরিবর্তন করা হয়েছে। পুলিশের গুলিতে মৃত্যুর বিষয়টিকে আড়াল করতেই এমনটি করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন রিপোর্ট প্রদানকারী সেই ডাক্তার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিতে উঠে আসে এমন সব তথ্য। এছাড়া এই দিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় এবং লক্ষ্মীপুরে 4 আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলারও শুনানি করা হয়। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, যেখানে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের বক্তব্য ও তথ্য প্রমাণাদি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। এদিন জুলাই আন্দোলনের আরেক মামলা আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে, অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে 4 আগস্ট সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অন্য মামলায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহ 3 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। GM মাহমুদ, RTV, ঢাকা। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করা হয়। আকাশপথে নিরাপত্তার ইস্যুতে জঙ্গি বিমান ওড়ানোর বিষয়টি স্বাভাবিক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী। সংস্থাটি জানিয়েছে, বিমানের পাইলট তৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির যোগাযোগ সক্রিয় ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে কথা হয়েছিল, তবে সেখানে কী ধরনের জটিলতা ছিল সে বিষয়ে তদন্ত হচ্ছে, জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। মাইলস্টোন স্কুলে 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে 35 জন প্রাণ হারান। ঘটনার প্রায় 1 সপ্তাহ পর সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। তবে তদন্তের স্বার্থে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও বিমান বাহিনী জানিয়েছে, রাজধানীতে জঙ্গি বিমান থাকার বিষয়টি স্বাভাবিক। আকাশ নিরাপত্তার জন্য জঙ্গি বিমান ওড়ানো হয়। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতে আমরা ট্রেনিং করে থাকি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিকের কোনো কথাবার্তা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিমানের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল, রাডার স্কোয়াড্রন এবং অন্যান্য কন্ট্রোলিং এজেন্সি এমনকি মোবাইল ঘাটে আমাদের স্থাপিত এই সামরিক কন্ট্রোল সেন্টার থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ওই যখন ফাইনালে আসছিল ল্যান্ড করার জন্য, ওই মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে সংযোগ পরিপূর্ণভাবে সচল ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে। ঘটনার দিন
এদিন স্কুলে 590 জন শিক্ষার্থী ক্লাস করেছেন বলে জানান অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এছাড়া রাজুকের সব নিয়ম মেনেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র টিনশেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। বিমান দুর্ঘটনার পর গেল রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শাখায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে নাগাদ দিয়াবাড়ি ক্যাম্পাসে কার্যক্রম শুরু হবে তা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ICUতে 3 জন সহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুরে তিনি এই কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, এদের মধ্যে 3 জন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে 33 জন। গেল রাতে দগ্ধ সাহেল ফারাবি আয়ান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে মোট 45 জন রোগী ভর্তি রয়েছে। ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল চিকিৎসক দল ফিরে গেছেন। দেখছেন সন্ধ্যা সংবাদ। এবার নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 15 সেপ্টেম্বর। কাল তফসিল ঘোষণা করা হবে ডাকসুর। এবং টঙ্গীতে ঢাকনা খোলা ড্রেনে পড়ে 22 ঘন্টা ধরে নিখোঁজ এক নারী। গতকাল রাত থেকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। ঘোষণা অনুযায়ী 31 জুলাই আচরণবিধি প্রকাশ, 6 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, 7 ও 10 থেকে 12 আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 14 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 থেকে 19 আগস্ট মনোনয়নপত্র বিতরণ, 21 ও 24 থেকে 25 আগস্ট মনোনয়নপত্র দাখিল, 27 থেকে 28 আগস্ট মনোনয়নপত্র বাছাই, 31 আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, 2 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, 4 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করবে কর্তৃপক্ষ। একই সঙ্গে 18টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এজন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। লালমনিরহাটে যাত্রীবাহী 2টি ট্রেনের সংঘর্ষের প্রায় 4 ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আন্তনগর লালমনি এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় রেল লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে যাওয়ার 22 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি ফারিয়া তাসনিম জ্যোতিকে। গতকাল রোববার রাত 9টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ওই নারী। খবর পেয়ে রাত 9টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে নিখোঁজ নারীর পরিচয় দাবি করে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন তার চাচাতো বোন। নিয়ম মেনে ঋণ বিতরণ করায় মধুমতি ব্যাংক সহ নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংকে খেলাপির পরিমাণ অনেকটাই শূন্যের কোটায়। এসব ব্যাংক ঝুঁকিতে নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মধুমতি ব্যাংকের প্রায় সব ফিনান্সিয়াল সূচকই ইতিবাচক। উদ্যোক্তারা বলছেন, গেল বছর চরম সংকটে ব্যাংকটি প্রয়োজনীয় ডলার সরবরাহ করায় জটিল রোগের ওষুধের কাঁচামাল আমদানি সম্ভব হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট।
চারপাশে ব্যাংক খাতের নেতিবাচক নানা তথ্যের মধ্যেও স্বস্তির খবর দিচ্ছে কয়েকটি ব্যাংক। এর মধ্যে সব সূচক ইতিবাচক হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ মাত্র 2% ঘরে ধরে রাখতে সক্ষম হয়েছে চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংক। আমাদের কোনো ক্যাপিটাল শর্টফল নাই, আমাদের কোনো প্রভিশন শর্টফল নাই, আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ ডিপোজিটটাও খুব রিজনেবল লেভেলে আছে। আমাদের কস্ট টু ইনকাম রেশিও যেটা, সেটা ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের লোয়েস্ট। আমাদের এনপিএল রেশিও হচ্ছে মাত্র 2.30 এবং আমরা প্রতিষ্ঠা লাভের পর ধারাবাহিকভাবেই এই অ্যাসেট কোয়ালিটিটা আমরা ঠিক রাখতে সমর্থ হয়েছি। তরুণ এবং প্রান্তিক মানুষকে এগিয়ে নিতে ব্যাংকটির আছে আশা জাগানিয়া উদ্যোগ, বলছেন ব্যবস্থাপনা পরিচালক। নতুন প্রজন্ম আবার প্রযুক্তিতে অভ্যস্ত, সুতরাং আমরা প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করছি এবং তাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনা গ্রহণ করেছি। নীতিমালা অগ্রাহ্য করে ঋণ বিতরণ করায় অনেক ব্যাংক ঝুঁকিতে থাকলেও মধুমতি ব্যাংক সহ কয়েকটি ব্যাংক ব্যতিক্রম বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমাদের যে ঋণ নীতিমালা আছে সেগুলো ফলো করে ডিউ ডিলিজেন্স করে যারা ঋণ বিতরণ করেছে তারা অবশ্যই সুপার প্রফিট করতে পারবে না, কিন্তু ঋণ ঝুঁকিতেও নেই। নতুন প্রজন্মের অনেক ব্যাংক আছে যারা ওইভাবে ড্রাস্টিক্যালি তারা ঋণ বিতরণ করেনি, যার ফলে তাদের এনপিএল এর মাত্রাও তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রি এভারেজ যে আছে তার তুলনায় অনেক কম। উদ্যোক্তারা বলছেন ব্যাংকটি কঠিন সময়ে পাশে থাকায় জটিল রোগের ওষুধ উৎপাদন করতে পেরেছেন তারা। যখন অন্যান্য অনেক ব্যাংকে ডলারের একটা চাহিদা মোতাবেক ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ভিতরে গ্যাপ ছিল, তখন কিন্তু আমরা মধুমতি ব্যাংকের থেকে একটা ভালো সাপোর্ট পেয়েছি ইন টার্মস অফ কন্টিনিউইং আওয়ার ইম্পোর্ট ট্রেড। তো সেটা আমরা দেশে মেডিকেল ডিভাইসগুলো বাজারজাত করার জন্যে এটা সাহায্য করেছে। ইনফ্যাক্ট ওনাদের হেল্পেই দেশে মেডিকেল ডিভাইস আমরা কন্টিনিউ করতে পারছি সাপ্লাইটা। চলতি বছরের শেষ নাগাদ অন্তত 700 এজেন্টের মাধ্যমে সেবা বাড়ানোর লক্ষ্য মধুমতি ব্যাংকের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রহমান জানান, মিরপুর থেকে গাড়ি করে যাওয়ার সময় আসাদ গেটে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে তাদের কাছে আসা অভিযোগ পর্যবেক্ষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে এমন অভিযোগকে ভিত্তিহীন এবং গুজব বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাসকিন আহমেদ জানিয়েছেন এটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।